ঘাড় ঘুরিয়ে রুকসানার দিকে তাকালো ধূসর। সদ্য নানু হওয়ার অনুভূতি চোখ মুখে যেন স্পষ্ট জানান দিতে থাকে রুকসানা তালুকদারের। নাতনিকে কোলে নিয়ে সবাইকে দেখাতে ব্যস্ত এমন সময় ধূসরের ক্লান্ত গলার সুর কানে পৌঁছাতেই দাঁড়িয়ে পড়ে। ধূসর দ্বিতীয় মেয়ের কপালেও চুমু খেয়ে বলে, আর তুমি আমার ইরহা তালুকদার ধীরা। ধূসর মেয়েকে অসুস্থ অবস্থায় কোলে নিয়েই বসে পড়ে। হাতের ইশারাতে বলে তার দ্বিতীয় মেয়েকেও কোলে দিতে। দুই প্রাণকে দুই হাতে নিয়ে সবার সামনে ধূসর অশ্রু ছেড়ে দেয়। তার বুকটার কাছে ছোট প্রাণ দুটো তার দিকেই তাকিয়ে আছে। ঠিক একইভাবে ইচ্ছেকে কোলে নিয়েছিল। জমানো টাকা দিয়ে ইচ্ছেকে স্বর্ণের লকেট গড়িয়ে দিয়েছিল। বাড়ির সবাই জিজ্ঞেস করলে বুক ফুলিয়ে বলতো, আমার ঘুড়ি, আমার বউ, টুকটুকে বউ। কেউ কিছু বললে ঘুড়িকে নিয়ে হারিয়ে যাব। পুরনো দিনগুলোতে ক্ষণে ক্ষণে তাজা করে দিচ্ছে কোলে থাকা মেয়ে দুটো। ফ্ল্যাশব্যাক। তৃণ ধূসরের হাত ধরে কেঁদেই চলেছে। চোখের পানি থামাতে পারছে না কিছুতেই। ধূসর এখনও নির্বিকার, নীরব, নিঃশব্দ। শুধু হার্ট রেট মনিটরের ওঠানামা করছে লাল রেখা, জীবনের ক্ষীণ সংকেত। তৃণর চোখের পানি ফোটায় ফোটায় গড়িয়ে পড়ে ধূসরের হাতে। এমন সময় তো তৃণ হঠাৎই খেয়াল করে ধূসরের আঙ্গুল নাড়া দিচ্ছে। মুহূর্তেই চোখ গোল হয়ে আসে, অবাকে শ্বাস আটকে আসে গলায়। তড়িঘড়ি করে শেষ চেঁচিয়ে ওঠে, ডক্টর! ডক্টরকে ডাকো। ধূসর রেসপন্স করছে। বাড়ির বাকি সবাই তখন ইচ্ছে ডেলিভারির জন্য অপারেশন রুমের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তৃণ চিৎকার শুনে চমকে ওঠে সবাই। এক মুহূর্তে দেরি না করে প্রায় দৌড়েই ছুটে আসে তারা ধূসরের কেবিনের সামনে। অজানা ভয় আর আশার আলো। তখনই ডাক্তার দ্রুত পায়ে নার্সের নিয়ে কেবিনে ঢুকে পড়ে। ভিতরে একে একে সব পরীক্ষা শুরু হয়। বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে সবাই। কয়েক মিনিট পর ধূসর ধীরে ধীরে চোখ খোলে। ডাক্তার বাইরে এসে জানায় রোগীর জ্ঞান ফিরেছে। ধূসর চেতনা ফিরে পেয়েছে। অস্পষ্ট স্বরে প্রশ্ন করে, ইচ্ছা কোথায়? তার শরীরে প্রতিটি স্নায়ু 9 মাস অবচেতন ছিল। সেই মানুষ জেগে উঠে প্রথমেই সহধর্মিণী কোথায় জানতে চায়। সবাই স্তব্ধ। ভিজিটিংস আওয়ার্স চলছে এখন। সবাই দেখে গেলেও ধূসর আসে সবার শেষে। ইচ্ছে পরম আবেশে ধূসরের হাতটা টেনে বুকের উপরে চেপে ধরে। পাশে ক্ষণে ক্ষণে ছোট ছোট হাত পা নাড়িয়ে নাড়িয়ে বাচ্চা দুটো খেলছে আর মা বাবার দিকে তাকিয়ে দেখছে আর হাসছে। ইচ্ছে মায়া ভরা চোখে শুধায়। ধূসর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সাবধানে ইচ্ছেকে জাপটে ধরে বুকে। কি যে খুশি লাগছে সে বলতে পারছে না। কতটা সে আনন্দিত বোঝাতে পারবে না। তাদের প্রথম সন্তান, ভালোবাসার চিহ্ন তাদের, তার অংশ, তার রক্ত। তার বুকে মাথা রেখে ঘুমাবে, তাকে বাবা বলে ডাকবে আধো আধো সুরে। আমার কলিজা চড়িয়ে যাচ্ছে ইচ্ছেময়। বাবা হওয়ার সুখটা কতটা প্রখর, কতটা আনন্দের। আমি এতটা খুশি যে বোঝাতে পারছি না। আমার ছেড় দ্বারা বেয়ে কেমন ঠান্ডা স্রোত নামছে ঘুরে। কিভাবে বোঝাবো এই অনুভূতি কেমন, কিভাবে? 9 মাসে তৃষ্ণা একসাথে মিটিয়ে নিতে থাকে ইচ্ছে ধূসরের বুকে থেকে। ধূসরও ইচ্ছেকে ছাড়ে না, শক্ত করে বুকে ধরে রাখে। ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে আবারও এই ভয়ে। পাশেই মেয়ে দুটো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইচ্ছেকে ছেড়ে দিয়ে মেয়ে দুটোর কপালে আবারও ছোট্ট করে চুমু খায় ধূসর। ইচ্ছের দিকে তাকিয়ে বলে, তোমার হিংসা হচ্ছে ঘুরে? এভাবে তাকিয়ে আছে কেন? ধূসরের এমন খোঁচাপূর্ণ কথা শুনে ইচ্ছে প্রসব ব্যথা ভুলে রেগে বলে ওঠে, একটুও না, আমি থাকবো না এখানে, বাড়ি যাব আমি। ইচ্ছের বাচ্চামা কথা শুনে ধূসর হেসে ওঠে। ইচ্ছের কপালে, গালে, ঠোঁটে, নাকে, সারা মুখে অগণিত চুমু খেয়ে বলে ওঠে, আমার মেয়ের উপর আর হিংসে না। কেমন? দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেছে। ধূসর এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল, ওষুধ, ইঞ্জেকশন সব পিছনে ফেলে সে এখন একেবারেই ঘরবন্দি একজন পরিবারের মানুষ। সারাদিন বাড়িতেই থাকে, সময় কাটে ইচ্ছের খেয়াল রাখায় আর মেয়ে দুটোর কাণ্ড কারখানা ভেবে। ইচ্ছে একটু হাঁটতে গেলেও ধূসর পেছনে পেছনে ছায়ার মতো ঘোরে। খেতে বসলেই চোখে চোখে রাখে, পানি কম খেলো না তো, ভাত ঠিক মতো খাচ্ছে তো, এইসব। আর সুযোগ পেলেই ধূসর শুরু করে ইচ্ছেকে জ্বালানো, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। তবে জানিয়ে সবচেয়ে বেশি খুনসুটি হয় তা হলো মেয়ে দুটোকে নিয়ে। নাম নেত্রা ইচ্ছে গর্বেই রেখেছে। এখন থেকেই মেয়ে দুটো ধূসরের মতো দেখতে হয়েছে। চোখ, নাক, ঠোঁট সব থেকে শুরু করে এই কথা নিয়ে ইচ্ছে গাল ফুলিয়ে বসে থাকে। আপনি সারাদিন জ্বালিয়ে মারেন, এখন পেটের দুটো আপনার মতোই দেখতে। আমি পালিয়ে যাব জ্বালায় বলে রাগ দেখায়, অথচ মুখে চাপা হাসির রেখা ঠিকই থাকে। ধূসর তখন মাথায় হাত দিয়ে কপাল চাপড়ে বসে থাকে। মুখে গম্ভীর হতাশার ছায়া টেনে বলে,
জীবনে এমন ইলজিক্যাল কিছুর সামনে আমি এই প্রথম পড়লাম। কিন্তু ইচ্ছে তো আর চুপ করে থাকার মেয়ে না। তার রাগ, অভিমান আর ভালোবাসার এই অদ্ভুত মিশ্রণেই যেন ধূসর বিভোর হয়ে ওঠে। তালুকদার বাড়িতে আজকে সাজ রব, আলো ঝলমলে সাজে রঙিন হয়ে উঠেছে প্রতিটি কোণা। আজ ধূসরার ইচ্ছে দ্বিতীয় বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকী ধূসরের অসুস্থতা আর ইচ্ছের ডেলিভারি মিলিয়ে বাদ পড়েছে। তবে আজ সন্ধ্যায় জমকালো আয়োজন রেখেছে ইনায়েত সাহেব। বাড়ির লনে স্টেজ, চারপাশে রঙিন আলোর লাইন আর অতিথিদের সবার আয়োজন, সব মিলিয়ে যেন উৎসবের আবহ। ধূসরার ইচ্ছের যমজ মেয়ে দুটো সবে 1 বছরে পা দিয়েছে, কিন্তু তাতেই যেন তালুকদার বাড়ির প্রাণতারা। ছোট্ট হাত পা নেড়ে হাসে খিলখিল করে, ছোট ছোট ভাঙা শব্দেই ডাকতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে। এদিকে হৈমন্তী আর রোকসানা নাতনিদের নিয়ে মূল আয়োজন থেকে একটু দূরে এক কোনায় বসে পুরো বাড়ির সাজসজ্জা দেখছে, বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ভেবে। ওদিকে ধূসরের বন্ধু মহল, রাদিফ, তৌফ, জয় আর তৃণরা সব বেশ কয়েকজন জড়ো হয়ে হাসাহাসি করছে। রাদিফ হঠাৎ করে বলে ওঠে, ডিএনএ ল্যাবে দেখেছিস, একবারেই বাজিবাত। বাকিরা হেসে ওঠে ধূসরের দিকে তাকিয়ে। ধূসরের অবশ্য তাতে হেলদোল নেই, বরং মুখে কাদো কাদো ভাব এনে মুখ টিপে বলে, কি রেখে গেলাম আর কি হয়ে গেল, বউকে ভালো করে আদর করতে পারলাম না, তার আগেই তুই ভাগিদার হাজির, তোরা কি বুঝবি আমার কষ্ট। তারপর একটু থেমে বলে, মেয়েগুলো যদি আমার মতো দেখতে হয়, এ নিয়েও রোজ ঝগড়া হয়। আগে ইচ্ছেকে কিছু বললে লজ্জা পেত, এখন উল্টে আমাকে ভয় দেখায়, কথায় কথায় ঝগড়া করে। স্বামী মারা যদি সরেতে জায়জ হতো, আমার বউ প্রতিদিন আমায় মারত, বিশ্বাস কর। রাদিফের কাঁধে হাত রেখে মুচকি হাসে ধূসর, আর বাকিরা হেসে ওঠে তাল মিলিয়ে। হাসির মধ্যে দিয়ে যেন আবারও পুরনো বন্ধুত্বের রং জেগে ওঠে। তোফ তো আগেই বিয়ে করেছে, আর তৃণর কথাবার্তা চলছে। শুধু বাকি রাদিফ, সেও নাকি রুহির সাথে জমিয়ে প্রেম করছে। এসব কথা নিয়েই হাসাহাসি চলছে। এমন সময় পাশে থাকা তৃণ ধূসরকে গুঁতো দিয়ে ইশারা করে চুপ থাকতে। ধূসর থামে না, বরং মনের আনন্দে কথা বলতেই থাকে। ঠিক তখনই তৃণর আবারও ঘুতাতে পেছনে ঘুরে ধূসর দেখে ইচ্ছে দাঁড়িয়ে আছে, মুখে কড়া অভিমান, চোখে রাগ স্পষ্ট। ধূসর এক মুহূর্তে থমকে যায়। বেচারার মুখে তখন বেখাপ্পা একটা হাসি, ভেবেও পায় না কি বলবে কি করবে। তবে তাতেও কিছু হয় না। ইচ্ছে আর একবারও না তাকিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে যায়। ধূসর তড়াক করে তৃণদের দিকে তাকিয়ে বলে ফেলে, বউ রাগ ভাঙাতে চাই, দোয়া করিস। এই বলে সহনহনি ওপরের দিকে উঠে যায়, আর পেছন থেকে বাকিরা হাসিতে ফেটে পড়ে। ইচ্ছে আয়নার সামনে বসে নিজের জুয়েলারি একে একে খুলছে। কানের দুল, গলার হার, হাতের চুড়ি সব খুলে রাখছে ধীরে ধীরে। মুখে একরাশ অভিমান, ঠোঁটের কোনো স্পষ্ট রাগ। পিছনে তখন দরজা বন্ধ হওয়ার মৃদু শব্দ হয়, কিন্তু ইচ্ছে কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন জানে কি এসেছে, কিন্তু পাত্তা দেয় না। ধূসর দরজায় ভর দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ইচ্ছেকে দেখে, তারপর ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে আসে। মুখে একরকম চুপচাপ হাসি, চোখে মুখে দুষ্টুমির ছায়া। ইচ্ছে ঠিক পিছনে দাঁড়িয়ে আয়নায় ওর চোখে চোখ রেখে ধীরেই বলে ওঠে, কি গো সুন্দরী, যাবে নাকি বাপের বাড়ি? ইচ্ছে আয়নার দিকে তাকিয়ে থাকে, একটুও না ঘুরে উত্তর দেয়, হ্যাঁ যাব, এখনই আপনাকে রেখে আপনার মেয়ে দুটোকে নিয়ে আমার বাপের বাড়ি যাব। এই কথা শেষ হতে ধূসর হালকা হেসে এক ঝটকায় ইচ্ছেকে পেছন থেকে জড়িয়ে ধরে। উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে বলে, সরি, আমি আমার বউকে ছাড়া থাকতে পারি না, ঘুম আসছে না বুকে, ব্যথা করে চোখে, দেখি না মুখের রুচি নষ্ট হয়েছে, এজন্য নেক্সট কখনো বাপের বাড়ি যাবে না। ইচ্ছেও আর কিছু বলে না, তবে চোখ নামিয়ে রাখে। অভিমান তবুও চোখে ভাসে। ধূসর সেটা স্পষ্ট বুঝতে পারে। ধূসর আর দেরি না করে পাজা কুলে করে তুলে নেয় ইচ্ছেকে। ইচ্ছে একবারে চমকে ওঠে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। ধূসর সোজা ইচ্ছেকে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়, আর ইচ্ছেও ধূসরের গলা জড়িয়ে ধরে। বিছানায় শুয়ে দিয়ে ধূসর ইচ্ছের চুলে হাত বুলিয়ে দিতে থাকে, আদুরে কণ্ঠে বলে, মেয়েরা যতক্ষণ না আসে ততক্ষণ একটু আদর করে চলো, এবার ওদের ভাই আনতে হবে। ধূসরের ঠোঁট কাটা স্পষ্ট কথায় ইচ্ছে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। তারপর হালকা হেসে ধূসরের হাত ধরে ধূসরকে নিজের দিকে টেনে এনে ফিসফিসিয়ে বলে, অসভ্য পুরুষ। ধূসর ওর কণ্ঠে আদরের ছোঁয়া, অভিমানের মিশ্রণ বুঝে ফেলে। সেই চেনা দুষ্টু হাসি ফুটে ওঠে মুখে। এরপর কোনো কথা না বলে সে ইচ্ছের লাল রঙা রাঙানো ঠোঁট দুটো দখল করে নেয়, গভীর নীরব নিবিড় ভালোবাসায়।
রান্নাঘরে পাকা গৃহিণীর মতো শাড়ির আঁচল কোমরে গুজে ইচ্ছে রান্না করছে এক মনে। চারপাশে হরেক রকমের মশলা, কাটা সবজি, মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলে তখন বিরিয়ানি বসানো, পাশে সেমাই, ডাল, রোস্ট সবই একে একে বানিয়ে রেখেছে। সময় তখন রাত 8টা। বাহিরে মসজিদ থেকে এশার আজান ভেসে আসছে। রান্নাঘরের দরজার বাইরে হৈমন্তী আর রুকসানা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাসিম আর অর্ণব আসবে সেই সুবাদে ইচ্ছে জেদ ধরেছে সব রান্না এক হাতে করবে। ইচ্ছে একাগ্র হয়ে রান্নায় ব্যস্ত। ঘর্মান্তক মুখে হাত দিয়ে বারবার ঘাম মুছে নিচ্ছে। এমন সময় পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরে কেউ। ইচ্ছে চমকে ওঠে, কপাল কুঁচকে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখে কে টানছে। হঠাৎ চোখ বড় হয়ে আসে বিস্ময়ে। মা, বড় মা। হঠাৎ চিৎকার করে উঠে ইচ্ছে। 3 বছরের পা দেওয়ার ইচ্ছের ছোট মেয়ে এরহা দাঁড়িয়ে আছে ফ্লোরে। সারা মুখে পাউডার মেখেছে, চোখে কালি আর ঠোঁটে পুরোটাই ভরে লাল লিপস্টিক। শাড়ির আঁচলে গলায় পেঁচিয়ে পুতুল সাজিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে ঠোঁটে আঙুল বুলিয়ে দেয় ওয়াটারপ্রুফ লিপস্টিক। মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে না হাসবে না কাঁদবে। এরই মধ্যে হৈমন্তী আর রোকসানা ছুটে আসে রান্নাঘরে। ইচ্ছে রেগে গেলে মেয়েকে চর মারতে দ্বিধা করবে না ভেবেই দেরি না করে হৈমন্তী নাতনিকে কোলে তুলে নেয়। এরা দাদির কোলে উঠে মাথা উঁচু করে বলে, মাম্মা ছাইয়ে দিয়েছে, চুনজুন না। ইচ্ছে তখনও রাগ আর দুঃখে স্তব্ধ। মেয়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে ওঠে, ধৃতি কোথায়? তোমার আপু কোথায় ধীরা? এরা সরল চোখে তাকিয়ে দাদির কাঁধে মুখ লুকিয়ে বলে, ছাইও বাবাকে ছাইয়ে দিয়েছে মাম্মা। খুন্তি হাতে ইচ্ছে রেগে মেগে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বাকি রান্নাটা রোকসানাকেই করতে বলে। মা, রান্নাটা তুমি করো, আমি এক্ষুনি আসছি। ছোট মেয়ে ধ্রুতি মায়ের এমন রণমূর্তি দেখে চুপচাপ দাদির কোলে গুটিসুটি মেরেই থাকে। বাবা টুকগুলো ছাইয়ে দিচ্ছে না দুটি। বেডরুমে ধূসর চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। শান্তমুখী নিজেকে ছেড়ে রেখেছে। ছোট ধৃতি বাবার চোখে আইলাইনার লাগাতে ব্যস্ত। 2 হাতে একেবারে চোখের চারিদিকে ঘেঁষে ঘেঁষে লেপটে দিচ্ছে। আইলাইনারের মোটা প্রলেপ কিছুটা ঘেটে গেছে, তবু ধূসর চুপচাপ বসে আছে। মেয়ের সব কর্মকাণ্ড যেন নির্ভর হয়ে সহ্য করছে। ঠিক তখনই দ্রুত পায়ে ইচ্ছে ঘরে এসে দ্রুতির হাত টেনে বিছানা থেকে নিচে নামিয়ে দেয়। দ্রুতির হাতে তখনও আইলাইনারের ঢাকনাটা ধরা। ইচ্ছের এমন রাগী চেহারা দেখে হাত থেকে ঢাকনাটা ফেলে দেয় ধৃতি। পড়ে গিয়ে সেটা গড়িয়ে পড়ে বিছানার নিচে। মায়ের এমন রাগী চেহারা দেখে ধৃতি চমকে ওঠে, সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দেয় ভয়ে। ধূসর তড়াক করে মেয়ের কান্না শুনে চোখ খুলে তাকায়। কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থাকে, তারপর ইচ্ছের দিকে চোখ রাঙিয়ে ওঠে। কাঁদতে থাকা ধৃতিকে বুকের কাছে টেনে নেয় আর ঠান্ডা স্বরে ইচ্ছেকে বলে ওঠে, পাগল হয়েছিস তুই? আমার মেয়েকে কাঁদাস? কত বড় সাহস! ইচ্ছে চোখ বড় করে তাকায় ধূসরের দিকে। অবাক না হয়ে পারে না। কিছুক্ষণ চুপ থেকে অভিমান নিয়ে বলে, পেটের গুলো আপনার মতো হবে জানলে জীবনেও সেই দিন এই কাজটা করতাম না। ছোটটাকে ওয়াটারপ্রুফ লিপস্টিক পরিয়ে দিয়েছি। এগুলো কিভাবে উঠবে? সারা দিন আমি খেটে মরি, আপনি তো কিছুই করেন না। খেতে বসলে জ্বালায়, ঘুমোতে গেলে জ্বালায়, সামনে আমার মেডিকেল এক্সাম, পড়তেও পারি না ঠিক মতো। আপনি থাকেন আপনার মেয়েদের নিয়ে, আমি তো কাটা এখন, আমাকে আর সহ্য হয় না আপনার। মায়ের কণ্ঠে ঝাঁজ কথা শুনে ধৃতি ফুপিয়ে কেঁদে ওঠে। আবার নাক মুখ লাল হয়ে আসে কান্নায়। ধূসর আবার ইচ্ছের দিকে তাকায়। আমার প্রিন্সেসকে কাঁদাবে নিচ্ছে, নিচে যা দ্রুত, কুইক। ইচ্ছে রাগে অভিমানে ঘর থেকে বেরিয়ে যায়। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছে চলে যাওয়ার দিকে। মেয়ে চোখের পানি মুছে দিয়ে ধূসর কোমল স্বরে ফিসফিস করে বলে, আপনার জন্য আপনার মা কষ্ট পেল, এখন এই অভিমান কিভাবে ভাঙাই বলো তো প্রিন্সেস? দিদি তখনই বাবার গাল ধরে টেনে নেয়। একটা আদরে চুমু খেয়ে বলে, বাবা আদল করে। মেয়েটার কর্মকাণ্ডে ধূসরের চোখে মুখে হাসি ফুটে ওঠে। মেয়েকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় ইচ্ছের পিছে। এদিকে লিভিং রুমে এসে ইরহা আর তাসিনের ছেলে আহিয়ান খেলছে। পাওয়ার রেঞ্জারের একটা ছোট্ট খেলনা নিয়ে টানাটানির এক পর্যায়ে হঠাৎ করেই আহিয়ান কামড় বসায় ছোট এরহার হাতে। মুহূর্তেই ইরহা সারা লিভিং রুম কাঁপিয়ে কেঁদে ওঠে। ইরহার কান্নার শব্দ শুনে রফিক তালুকদার তড়িঘড়ি করে ভেতর থেকে বেরিয়ে আসে। নাতির কান্না থামাতে গিয়ে অস্থির হয়ে পড়েন তিনি। নানু ভাই, কি হয়েছে? কান্না করছো কেন? এর মধ্যে উপরের দিক থেকে নেমে আসে ধূসর, কোলে বড় মেয়ে ধৃতি। নিচে নেমেই ধূসর
থমকে দাঁড়ায়, চোখে চলতে যায় কাঁদতে থাকা ছোট মেয়ের দিকে। দ্রুত পায়ে কাছে গিয়ে দেখে এরহার হাতে চোখে পানি, ডান হাতে কামড়ের স্পষ্ট দাগ। পাশে সোফায় আহিয়ান দাঁত বের করে হাসছে, যেন কিছুই হয়নি। ধূসর এরহার হাত ধরে দেখে। এটা করেছো কেন আহিয়ান? তোমার আপু হয়তো। আহিয়ান দাঁত বের করে বলে, খেলনাটা দেন না মামু। অস্পষ্ট সরে ধূসরের দিকে তাকিয়ে এরহা কাঁদতে কাঁদতে বলে, আমার ছিল, আমি আগে পেয়েছি। মেয়ের কান্না দেখে ধূসর এরহাকে নিজের অন্য হাতে জড়িয়ে নেয়, কিন্তু ধৃতি জমজ হওয়ার দরুন এক সংবেদনশীল মিল থাকার কারণেই ছোট বোনকে কাঁদতে দেখে নিজের কান্না ধরে রাখতে পারে না। সেও হু হু করে কেঁদে ওঠে। ধূসর দুই মেয়েকে দুই দিকে কোলে নিয়ে বারবার বলে, আচ্ছা থামো, বাবা এখানে আছে তো, কিছু হয়নি। হ্যাঁ, আমি অনেকগুলো খেলনা এনে দেব। কিন্তু কান্না থামে না কারো। রান্নাঘর থেকে এসব ইচ্ছে চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে, মুখ শক্ত করে শুধু চেয়েই থাকে। ইচ্ছেকে কষ্ট দিয়েছে না, এইবার বুঝবে কত মজা। মেয়েদের কান্না থামাক এখন, ইচ্ছে আশেপাশেও যাবে না। এদিকে সবাই মিলিয়ে দুই বোনের কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হতে থাকে। দুই বোনকে নিয়ে ধূসর সোজা সারা লিভিং রুম ঘুরে বেড়াতে, তাতেও লাভ হয় না। কানের কাছে দুইজন এক কাঁধ ধারে কেঁদেই চলেছে, কি করবে ভেবে পায় না ধূসর। এদিকে কাঁদতে কাঁদতে মেয়ে দুটো হিসকি তুলে ফেলেছে, চোখের পানি নাকের পানি। ধূসরের গেঞ্জির অবস্থা খারাপ। পরিস্থিতি বেগতিক হতে দেখে ধূসর মনে মনে ইচ্ছেকে সরি বলে, তারপর চিল্লিয়ে ডেকে উঠে ইচ্ছেকে মেয়েদের সামলানোর জন্য। অন্ধকার একটা ঘরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে মীরা। চারপাশে থমথমে নীরবতা, শুধুমাত্র ছাদ থেকে ঝুলে থাকা একটা আধপোড়া বাল্ব অন্ধকার ঘরটাকে মৃদু আলোয় ফাঁদে রেখেছে। মীরার গায়ের পোশাক ছেঁড়া, চুল এলোমেলো, মুখে অসংখ্য আঁচড়ের দাগ, ঠোঁট ফেটে রক্ত জমে আছে, হাতে পায়ে কালশিরার দাগ, ফোলা চামড়ায় যেন বর্বরতার নীরব ইতিহাস গাথা। আজ 3 দিন না খেয়ে না পানি পেয়ে অনাহারে শুষ্ক ঠোঁটে মীরা ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। শরীরটা মাঝে মাঝে খচিয়ে ওঠে, কিন্তু চোখে এখনো এক ফোঁটা ঘুম নেই, শুধু অনন্ত ক্লান্তি আর অবর্ণনীয় যন্ত্রণা। স্বামী নামক নরপশুটার কোনো খোঁজ নেই, যেন একটা ভয়ঙ্কর নরকে আটকে আছে মীরা। একসময় যে মেয়েটা ধূসর নামে ছেলেটার জন্য পাগল ছিল, সেই মীরাই একদিন নিজের লোভ আর মায়ের স্বপ্ন পূরণে বেছে নিয়েছিল জোর্জ নামের এক ধনী আমেরিকানকে। মারিয়া বেগম অর্থলোভে এতটা অন্ধ একটিবারও মেয়ের ভবিষ্যতের কথা ভাবেনি। ভালো সম্বন্ধ এসেছে, প্রবাসী ছেলে, টাকা আছে আর ভালোবাসা, তাদের কি হবে? এইসব কথায় আজকে মীরা সুদূর আমেরিকায়। বিয়ের প্রথম কিছুদিন সব ঠিকঠাক চললেও এরপর আসল রূপ প্রকাশ পায় জর্জের। ধীরে ধীরে শুরু হয় গালিগালাজ, শারীরিক নির্যাতন, তার উপরে পাসপোর্ট কেড়ে নেওয়া, ফোন বন্ধ। মীরার পৃথিবীটা যেন একটা অন্ধকার খোঁচায় বন্দী হয়ে পড়ে আছে। মীরার সাথে এমন কেন করছে জর্জ, সেইটা এখনও জানে না মীরা। জানার কোনো রাস্তায় রাখেনি জর্জ গার্ল। মীরা শুয়ে শুয়ে ফিসফিস করেই ডাকছে, জোস, একটু পানি দাও, পানি, একটু পানি। কিন্তু চারিদিকে নিস্তব্ধতা, কোথাও কোনো সাড়া নেই। এমনকি কেয়ারটেকাররা বা প্রতিবেশীরাও যেন অদৃশ্য। এদিকে অন্য ঘরে জোর্জ ফোনে কথা বলছে, আড়ালে দাঁড়িয়ে। ওপাশ থেকে কে কথা বলছে শোনা যায় না, কিন্তু কথার ভঙ্গিতে বোঝা যায় সম্পর্ক ঘনিষ্ঠ, পুরনো বন্ধু। গলা নিচু করে জোর্জ বলে ওঠে, সে এখনো বেঁচে আছে, যদিও সম্ভব বেশি সময় নয়। মেয়েটা এখনো ভেঙে পড়েছে, যেমন তুমি বলেছিলে ঠিক তেমনই। তারপর কিছুক্ষণ থেমে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আবারও বলে, সব ঠিক আছে যেমনটি তুমি বলেছিলে, সব কিছুই শেষ না হওয়া পর্যন্ত থামবো না ডাক্তার তালুকদার। আকাশে আজও মেঘ, ঘন ঘন বাজ পড়ছে দূরে কোথাও। জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে হালকা ঠান্ডা বাতাস বইছে। বেডরুম নিস্তব্ধ, হালকা ডিম লাইটের আলোতে ঘরটা উজ্জ্বল। ইচ্ছে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ধূসর বেডরুমে ঢুকে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে এসেছে তাদের ঘরে। দরজাটা বন্ধ করে সোজা তাকায় বিছানার দিকে। আলো আধারে চোখে পড়ে ইচ্ছা এক পাশ হয়ে শুয়ে আছে, চুপচাপ নড়াচড়া করছে না, পিঠটা দেখা যাচ্ছে। একপাশে চুলগুলো এলোমেলো হয়ে বিছানার বালিশে ছড়িয়ে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বিছানায় উঠে পড়ে। ইচ্ছের গা ঘেঁষে শুয়ে পড়ে। মেয়েটা তার বুকে না ঘুমালে নাকি ঘুম আসে না, অথচ সে আজকে ঘুমিয়ে পড়েছে ধূসরকে ছাড়াই। ভেবেই ধূসর দীর্ঘশ্বাস ফেলছে। মেয়েটা যে ভীষণ রকমের অভিমান করেছে ধূসর বুঝতে পারে। চোখ বন্ধ করতে না করতেই ধূসর টের পায় ইচ্ছে কাঁপছে। নরমভাবে
ক্ষণে ক্ষণে, যেন কান্না গোপন করছে। ধূসর নিঃশব্দে চোখ মেলে, ঠোঁট শক্ত করে, তারপর তাড়াতাড়ি ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। সত্যি চোখে পানি, মুখটা ফোলা, কাঁদতে কাঁদতে ঘুমাতে চেয়েছে হয়তো। ধূসর উঠে বসে, নিজের কোলে তুলে নেয় ইচ্ছেকে, গলায় সেই পুরনো অসহায়তা। ঘুরি কাঁদছিস কেন সোনা? রাগ হয়েছে? সরি তো, আমার প্রিন্সেস কাঁদছে। তখন যদি তোকে কিছু না বলতাম ও থামতো না সোনা। এবার কান্না থামা, আমার কিন্তু ব্যথা করছে বুকে তোর কান্নায়। ধূসর বলে ইচ্ছেকে বুকের সাথে চেপে ধরে, কিন্তু ইচ্ছে হঠাৎ ধূসরকে ধাক্কা দিয়ে উঠে বসে, চোখে রাগ, জেদ আর কষ্ট। মেয়েকে থামানোর জন্য আপনি আমায় কষ্ট দেবেন? আমার জন্য ভালোবাসা শেষ বুঝতে পেরেছি তো আমি। পেটে আমি রাখলাম, অথচ দেখতে আপনার মতো, জ্বালায়ও আপনার মতো। তাদের কান্না থামাতে নাকি আমাকে কষ্ট দিতে হবে? আমি এখন কোথায় যাব বলুন তো? ধূসর চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হালকা হেসে ঠোঁটে চুমু খায় ইচ্ছে। তোর ওদের একটা ভাই আনি যে তোর মতো দেখতে হবে, তোর সব কথা শুনবে, তখন আর তো অভিযোগ থাকবে না, বল? ইচ্ছে গর্জ হয়ে বলে, লাগবে না আর, এই দুটো জ্বালায় বাঁচি না আবারও। দূরে সরুন আপনি, আমায় কষ্ট দিয়েছেন আপনি। ধূসর কিছু না বলে কোলে তুলে নেয় ইচ্ছেকে। নরম শাড়ির আঁচল বুকের উপরে পড়ে আছে ইচ্ছে। নিজেদের বেডরুম থেকে বেরিয়ে ধূসর ইচ্ছের বারান্দার দিকে ধীরে ধীরে হাঁটছে। হাঁটতে হাঁটতে ধূসর ইচ্ছের কপালে, গালে, নাকে চুমু খেতে থাকে উম্মাদের মতো। এমন সময় ইচ্ছের বারান্দার দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরে। বৃষ্টি পড়ছে, চারপাশে ঝিরঝিরি শব্দ, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ধূসর কাঠের সেই সিঙ্গেল চৌকিতে ইচ্ছেকে নামিয়ে কানে কানে দুষ্টুমি সুরে বলে, চোখ মুখ যেভাবে লাল করে কাঁদিস আমার ইচ্ছে করে, ওদের ভাই আনতে হবে এর জন্য। মেয়াই বলে ইচ্ছে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইচ্ছে চোখ বন্ধ করে নেয়। বাহিরে আজও সেই দিনের মতো ঝুম বৃষ্টি। এক রাত আর এক অভিমানী ভালোবাসা, আর একজনের বুকে জড়িয়ে তার প্রিয় ইচ্ছে ঘুরি।